সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেলন বিয়ন্ড এগারোতে দর্শক। প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে। সেই আলোচনা করতে আমাদের সাথে আছেন এম কায়সার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মিদুল। শুরুতেই যেটা নিয়ে বর্তমানে যদি বলি যে বাংলাদেশ পুরোটাই উত্তাল, সেটা হচ্ছে কোথায় খেলবে বাংলাদেশ বিশ্বকাপ। এই প্রশ্ন কি আপনার কাছে আছে কিনা? আসলে আইসিসির কাছেও নাই, বিসিবির কাছেও নাই, এবং একই সাথে যদি বলি যে বিসিসিআইয়ের কাছেও নাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ফার্মলি জানিয়ে দিয়েছে যে তারা ভারতের মাটিতে, যে বর্তমান পরিস্থিতি তাতে ভারতের মাটিতে তারা খেলবে না, এবং তারা বিকল্প হিসাবে একটা সমস্যার সমাধানটাও করে দিয়েছে যে আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলবো। সো যে প্রশ্নের উত্তরটা আপনার আইসিসির কাছে নেই, বিসিসির কাছে এই মুহূর্তে নেই, কিন্তু সেটা ক্রিকেট বোর্ডের কাছে রয়েছে এবং ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা ফার্মলি জানিয়ে দিয়েছে। এবং আমি মনে করি যে দিস ইজ ভেরি মাচ লজিক্যাল, কারণ যে প্রক্রিয়ায় আপনি ভারত মুস্তাফিজকে আইপিএল থেকে আপনার সরিয়ে দিয়েছিল বা বের করে দিয়েছিল এক অর্থে, সেটা এতদূর পর্যন্ত গড়িয়েছে যে এখন আর সেখানে পুরো জিনিসটা এক পর্যায়ে দাঁড়িয়েছে যে পয়েন্ট অফ নো রিটার্ন। বাংলাদেশ তাদের অবস্থানটা সরাসরি প্রথম দিকে যেভাবে শক্ত অবস্থানটা জানিয়েছিল সেই অবস্থানে এখন পর্যন্ত রয়েছে। সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুল যেভাবে নিজেকে গতকালকে আমরা দেখলাম যে তিনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, তাতেও স্পষ্ট করে দিয়েছেন একটা বিষয় যে তারা এই সিচুয়েশনে ভারতের মাটিতে, যেহেতু নিরাপত্তার আপনার অভাব রয়েছে, এই সিচুয়েশনে তারা ভারতের মাটিতে খেলতে যেতে চান না এবং তারা শ্রীলঙ্কায় খেলবেন। ইভেন বলা হচ্ছিল যে বাংলাদেশের যে 3টি ম্যাচ কলকাতায় রয়েছে সেই ম্যাচগুলো যদি সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় তাহলে বাংলাদেশ খেলবে কিনা। তো সেটারও খুব চমৎকার ব্যাখ্যা তিনি দিয়ে দিয়েছেন যে ভারতের অন্য ভেন্যু তো ভারতই, মানে এটা দ্যাট মিনস আপনি এই আলোচনাটা এখন নেই। আলোচনার এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটি হলো যে বাংলাদেশ ভারতের মাটিতে না এই বিশ্বকাপ খেলতে চায়। কখনো বলেনি যে বয়কট করব, আমরা বলেছি যে এই বিশ্বকাপ আমরা খেলতে চাই, তবে নিজেদের নিরাপত্তাটা ঠিক রেখে, এবং কোথায় খেলতে চাই সেটাও কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে। তো সার্বিকভাবে যদি আপনি পুরো জিনিসটা গত এক সপ্তাহ ধরে যেভাবে চর্বিত চর্বণ হয়ে আসছে সেটা যদি দেখেন আপনি, তাহলে বাংলাদেশ তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত সরেনি। এখন বিষয়টা হলো যে আপনার আইসিসি বাংলাদেশের যে চিঠি বাংলাদেশ দিয়েছে যে নিরাপত্তার পুরো পিন পয়েন্ট অবস্থান জানিয়ে, সেটা কিভাবে তারা এটাকে অ্যানালাইসিস করে এবং তারা কি সিদ্ধান্ত নেয়। খুব সম্ভবত কালকে অথবা পরশু দিনের মধ্যেই চিঠিটা চলে আসতে পারে, কারণ এটা এমন কোনো বিষয় না যে এটা আপনাকে লম্বা সময় ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে বা চলতে হবে। আর যদি পজিটিভ সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে নিয়ে থাকে তাহলে আইসিসির ব্যস্ততা বেড়ে যাবে, আর যদি না নিয়ে থাকে তাহলে আইসিসির ব্যস্ততা কমে যাবে, এবং বাংলাদেশ খুব সম্ভবত এই বিশ্বকাপে থেকে না খেলার যে সিদ্ধান্তে অটল ছিল সেই সিদ্ধান্তটি থাকছে। এবং লজিক্যালি কি মনে হয় যে আসলে কি সরানো সম্ভব কিনা? কারণ আমাদের বাংলাদেশের সাথে কিন্তু আরও 4টা দল এই গ্রুপে রয়েছে, সেই জায়গায় তাদেরও কিন্তু আসলে ভেন্যু চেঞ্জ করতে হবে, আপনার আরেকটা দেশে যেয়ে খেলতে হবে, বা তারা কি রাজি হবে কিনা? আপনি চাইলেই কিন্তু করতে পারেন, আর যদি না চান তাহলে কিন্তু করতে পারবেন না। এটা যেভাবে বলা হচ্ছে এবং যেভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের যদি বাংলাদেশের সঙ্গে এই 4টা দলকে আপনার রিলোকেট করতে হবে, সূচি রিলোকেট করতে হবে, যেভাবে আপনার হোটেল বুকিং দেওয়া হয়ে গিয়েছে, ট্রাভেল প্ল্যানটুকু ঠিক করা হয়ে গিয়েছে। সময় কিন্তু একবারে কম, মাত্র 1 মাস সময় রয়েছে। 1 মাস সময়ের মধ্যে কিন্তু করা যেতে পারে। আপনি যেটি আমি বললাম যে আপনি যদি করতে চান তাহলে কিন্তু আগের প্ল্যানগুলো আপনাকে বাদ দিয়ে আপনাকে প্ল্যান বিতে যাবে। আপনি জীবনে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়েন না, তো আপনি কি সব সময় প্ল্যান এ ফেস করেন? আপনাকে প্ল্যান বি, প্ল্যান সি সব কিছু কিন্তু রাখতে হয়। তো সেখানে প্ল্যান বি তে যাবে আইসিসি যদি সেটা করতে পারে। এবং আমার কাছে মনে হচ্ছে যে অজুহাতগুলো দেখানো হচ্ছে যে আপনার হোটেল বুকিং, আপনার ট্রাভেল প্ল্যান, তারপরে আপনার ব্রডকাস্ট যেভাবে ঠিক করা হয়েছে এইগুলো সব চেঞ্জ করা যাবে কিনা। ইভেন বলা হচ্ছে যে টিকিট সেল হয়ে গিয়েছে, তো টিকিট সেল হয়ে গেলে আপনি ক্রিকেট আইসিসি সেটার জরিমানা দিবে। আইসিসি তো নিশ্চিতভাবে যে এই টিকিটের সেলের উপর নির্ভর করে কিন্তু তাদের সব ইনকাম হচ্ছে তা কিন্তু না। যেহেতু একটা প্রবলেম তৈরি হয়েছে, আপনাকে এই প্রবলেম সলভ করতে হলে কিছু ছাড় তো অবশ্যই দিতে হবে। কিছু লুপহোলসগুলো যেগুলো তৈরি হয়েছে সেই লুপহোলসগুলো যদি আপনি ভরতে চান, তাহলে যে প্রক্রিয়ায় আপনি আগের সূচিগুলো রেখে মেনটেন করতে চেয়েছিলেন বা যে প্রক্রিয়া আগের সূচিগুলো রেখে প্ল্যানটা করতে চেয়েছিলেন সেই প্ল্যান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে অবশ্যই প্ল্যান বিতে যেতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে পুরো জিনিসটা বলা হচ্ছে যে কোনো মতেই সম্ভব না, 1 মাস সময় রয়েছে, যাওয়া সম্ভব না, ইট ডাজ নট ম্যাটার। আমি মনে করি না যে এটা বড় কোনো বিষয় হবে। কারণটা হলো যে এর আগেও আমরা দেখেছি যে সূচি পরিবর্তন হয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে পাকিস্তান যদি শ্রীলঙ্কার মাটিতে খেলতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না? যদি আপনি এই প্রক্রিয়ার কথাটুকু বলেন, প্রক্রিয়ার কথাটা আমি বলছি না যে আপনার রিলোকেট করার জন্য যে টাইমটা রয়েছে সেই টাইমের মধ্যে পারা সম্ভব কিনা। সেই টাইমের মধ্যে আমি মানে যেভাবে বিশ্বাস করি বা আমি যেভাবে চিন্তা করছি, তাতে যদি আপনি তারা প্ল্যান না করতে পারে তার মানেটা হলো যে প্ল্যান করার ইচ্ছাটুকু নেই। আর যদি আপনার ইচ্ছাটুকু থাকে তাহলে ইটস এ ম্যাটার অফ 1 উইক, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি এটা করতে পারেন। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি আরেকটা বিষয়। আপনি দেখবেন
ক্যালকাটায় বাংলাদেশের 3টি ম্যাচ রয়েছে এবং তারপরের ম্যাচটা রয়েছে মুম্বাইতে। মুম্বাই টু ক্যালকাটার যে ফ্লাইটের ডিউরেশন, সেই ফ্লাইটের ডিউরেশনের চেয়ে কিন্তু আপনি ক্যালকাটা টু শ্রীলঙ্কায় কম। সো আপনি চেষ্টা করলেই কিন্তু করতে পারেন, আর যদি চেষ্টা না করেন তাহলে পারবেন না। ঠিক যেরকম ভাবে ভারত চেষ্টা করেনি মুস্তাফিজকে নিরাপত্তা দেওয়ার জন্য আইপিএলে তারা বলেছে যে আমরা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবো না, কিন্তু সেই মুস্তাফিজ যখন বিশ্বকাপে 1 মাস আগে খেলতে যাবেন তখন তারা বলছে যে ইয়েস আমরা ফুল প্রুফ একদম জেড ক্যাটাগরির নিরাপত্তাটা দিব। দ্যাট মিন্স ডিপেন্ড করে কি আপনি চাচ্ছেন কি চাচ্ছেন না। পুরোটাই হচ্ছে যদি বললি যে আসলে বিসিসিআইর একটা ভন্ডামি। অফকোর্স এটাকে একেবারে পুরোপুরি একটা ক্রিকেট হিপোক্রেসি, এবং যেভাবে ভারত এই পুরো জিনিসটা হ্যান্ডেল করতে চেয়েছিল বা যেভাবে এক ধরনের প্রভাব বিস্তার করতে চেয়েছিল অন্যান্য সব ক্ষেত্রে, তারা যেভাবে এক ধরনের আধিপত্য দেখিয়ে নিজের সিদ্ধান্তটাকে জাস্টিফাইড করার চেষ্টা করেছিল, এখানেও কিন্তু তাই করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। কারণটা হলো যে বাংলাদেশ ভারত যখনই এই সিদ্ধান্তটা নিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বের করে দেওয়ার জন্য এবং অন্যায্য অবিবেচনা প্রসূত এবং এক অর্থে অন্যায় একটা সিদ্ধান্ত নিয়ে, তো তারা যখন সেই অন্যায় সিদ্ধান্তটা বাংলাদেশ নিয়েছে তখন বাংলাদেশ কিন্তু একেবারে স্ট্রেট ওয়েতে এটার প্রতিবাদটা জানিয়েছে। ভারত এটার জন্য প্রস্তুত ছিল না। ভারত হয়তো মনে করেছিল যে আমরা এর আগে যেরকমভাবে বুঝিয়ে শুনিয়ে অথবা আধিপত্য দেখিয়ে বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিতে পেরেছি বা বাংলাদেশকে অনেক কিছু দাবিয়ে রাখার একটা চেষ্টা করেছি, ঠিক সেরকমভাবে বাংলাদেশ বোধহয় এই প্রক্রিয়া এইভাবেও কিন্তু সেটা মানবে। কিন্তু বাংলাদেশ যখন স্ট্যান্ড টল, যখন সোজা হয়ে দাঁড়াতে পেরেছে এবং বলেছে যে না আমরা এই সিদ্ধান্ত মানি না, আমরা এই সিদ্ধান্ত মানব না, এটা আমাদের দেশের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমাদের আত্মমর্যাদার প্রশ্ন। অতএব আমি মনে করি যে এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের কাছ থেকে আসতে পারে, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড সেটার জন্য প্রস্তুত ছিল না, এবং সেই প্রস্তুত না থাকার কারণে এখন তারা ইনিয়ে বিনিয়ে যেভাবে পুরো জিনিসটা বলছে তাতে মনে হচ্ছে যে তারা যে আগের সিদ্ধান্ত নিয়েছিল, তারা দেখুন এক অর্থে আমরা দেখেছি যে তারা কিন্তু একটা নেগোসিয়েশন আসতে চেয়েছিল যে মুস্তাফিজকে আবার আইপিএলে ব্যাক করানো হবে কিনা। দ্যাট মিনস তারা যে আগের সিদ্ধান্ত নিয়েছিল দ্যাট ওয়াজ রং ডিসিশন, ফুললি রং ডিসিশন, দে মেড মানে মিস্টেক, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মিস্টেকটা তারা কভার করার জন্য যেটা চাচ্ছে সেটা হলো যে বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলুক। মৃদুল, আপনি আমাকে একটা কথা বলেন, আইপিএল শুরু হবে মার্চ মাসের শেষের দিকে, খুব সম্ভবত এপ্রিলের একেবারে শুরুর দিকে, আর বিশ্বকাপ শুরু হচ্ছে আপনার এই ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। তার মানেটা হলো যে আইপিএলে মুস্তাফিজকে আপনি 1 মাস পরে যে টুর্নামেন্টটা হবে বিশ্বকাপের, সেখানে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, আর তার আগে 1 মাস যখন শুরু হবে তখন আপনি পুরো মুস্তাফিজকে, পুরো তার দলের যে 15 জন ক্রিকেটার রয়েছেন বা 20 জন ক্রিকেটার থাকবেন তাদের সবাইকে আপনি ফুল প্রুফ নিরাপত্তা দিতে পারবেন। হ্যাঁ, বলা হচ্ছে যে এটা আইসিসির ইভেন্ট এবং ওটা আপনি ঘরোয়া ক্রিকেটের ইভেন্ট, কিন্তু সেটা আইসিসির ইভেন্ট হলেও এখানে নিরাপত্তার দায়িত্বটা তো ভারতের। আমাদের এখানে যখন কোনো টুর্নামেন্ট হয় তখন তো আমরা কি কো-হোস্ট হিসেবে অথবা আইসিসি এটা পরিচালনা করে, সেটা ঠিক রয়েছে, কিন্তু বাদবাকি সিস্টেমগুলো নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আসে না, আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী থেকেই তাদেরকে দেওয়া হয়। আইসিসি হয়তো যেটা করে সেটা হলো যে তারা প্ল্যানটুকু করে দেয়, একটা ফুল প্রুফ এক ধরনের প্ল্যান করে দেয়। আমাদের এখানে যে বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে, সামরিক বিশেষজ্ঞ বা যারা নিরাপত্তা বিশ্লেষক যারা রয়েছেন তাদের সাথে মিলে মিশে একটা ফুল প্রুফ প্ল্যান করে দেয়। তো সেই রকম ভাবে তো আইসিসি আপনার বিসিসিআই করতে পারতো, যে এক মুস্তাফিজকে নিয়ে ধরনের সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে আমরা মুস্তাফিজের জন্য জেড ক্যাটাগরির একটা নিরাপত্তা দিব, কিন্তু সেটা না করে তারা যেটা করতে চেয়েছিল আইপিএলের এই পুরো বিষয়টাকে তারা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করতে চেয়েছিল। এবং যখনই আপনি ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করবেন তখন দেখবেন যে সবসময় কিন্তু গুলিটা আপনি প্রতিপক্ষের দিকে যায় না, মাঝে মাঝে কিন্তু গুলি ব্যাক করে আপনার নিজের চলে আসে। তো ভারত এখন আমার কাছে মনে হচ্ছে যে ভারত একটা নোবলের মধ্যে যেটা হয় না, যে নোবল হয় ক্রিকেটে অনেক সময়, কিন্তু দেখবেন যে আপনি নোবলে কিন্তু অনেকে আউট হয়ে যান, রান আউট হয়ে যান, এবং সেটাকে বলে বোকামি, এবং এক অর্থে কিন্তু আপনি মানে ফুলিশ টেন্ডেন্সি। সো আমার কাছে মনে হচ্ছে যে ভারত মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার জন্য যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল, যে আপনার এক ধরনের ধর্মীয় উস্কানি এবং বাংলাদেশ বিরোধী যে একটা প্রচারণা ছিল সেটা জাস্টিফাইড করার জন্য সেটার কাছে নত জানু হয়ে মুস্তাফিজকে তারা বের করে দিয়েছিল, সেটার দায়টুকু এখন তাদেরকে চুকাতে হচ্ছে, এবং সেটা যে একটা বড় তাদের ভুল ছিল সেটা তাদেরকে মানতে হচ্ছে। এটা শুধুমাত্র যে আমি বলছি বা বাংলাদেশের আর কেউ বলছে, বাংলাদেশের প্রশাসন বলছে বা বিসিবি বলছে তা কিন্তু না, খোদ ভারতের মধ্যেই কিন্তু এটা অনেকেই বলে, এবং ভারতের কারা বলছেন, ভারতের অনেক ক্রিকেটাররা বলছেন, আপনি ভারতের অনেক রাজনীতিবিদরা বলছেন, তো তাদেরকে তো গিয়ে আর বাংলাদেশ বলছে না যে তোমরা এটা অন্যায় এইভাবে এটা বলো, তারা বলছেন কোত্থেকে, তারা কিন্তু মনের তাগিদ থেকে বলছেন যেটা এটা ভুল করেছে, এটা একটা ভুল করেছে, এবং বাংলাদেশের আত্মমর্যাদা এই জিনিসটা। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুলবুল, আমি গত সপ্তাহে ফোন দিয়েছিলাম, তো আজকে ফোনটা হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ড এত সুন্দর একটা ডিসিশন নিচ্ছে, এটার জন্য ধন্যবাদ দিচ্ছি, আগে রাষ্ট্র দিলাম। দেন আমি ইকবাল এখানে দেশটাকে হেও করছে, আমার কাছে মনে হইতেছে একেবারে হেও করতেছে।
এর মধ্যে আবার ওই যে আরো কয়েকটা খেলোয়াড়রা দেখলাম যে সংবাদ সাংবাদিকেরা ওখানে যোগ দিতে, যখন নাকি মোস্তাফিজের এত একটা ইস্যু হলো কোনো কথা বললো না। তাহলে আমাদের দেশে টাকার জন্য বিক্রি হয়ে যাবো আমরা, না আমাদের সম্মানটা বড়? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। হ্যাঁ, না পুরোপুরি স্পষ্ট তো উনি যেটা বোঝাতে চেয়েছেন যে মুস্তাফিজের ব্যাপারে ক্রিকেটাররা এর আগে প্রতিবাদ করেনি কেন, যখন তাকে আইপিএল থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং তামিমের বিরুদ্ধে যখন একজন বোর্ড ডিরেক্টর একটা চরম বাজে এবং এক ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন, তখন ক্রিকেটাররা তার পক্ষে যাচ্ছে কেন? এখন দেখুন, এটা যার যার একটা নিজস্ব বিষয় কিন্তু রয়েছে যে আপনি কিভাবে কোন বিষয়ে মতামত নিজেরটা জানাবেন। এক নাম্বার 2 হলো যে ক্রিকেটাররা যারা চুক্তিবদ্ধ রয়েছেন ক্রিকেট বোর্ডের সাথে, তারা কিন্তু যখন যে কোনো বিষয় মন্তব্য করতে একটা পারেন না, এটা একটা তাদের কোড অফ কন্ডাক্টের মধ্যে কিন্তু রয়েছে, সেটা অবশ্যই রয়েছে। তো আপনি হয়তো বলতে পারেন যে তামিমের ব্যাপারে তাদের কোড অফ কন্ডাক্ট নেই, আর ওখানে তাদের কোড অফ কন্ডাক্ট কেন রয়েছে? এটাই এখন প্রশ্নটা হলো যে এই বিষয়টা ক্রিকেট বোর্ডের রয়েছে, যে ক্রিকেট বোর্ড এখন সেখানে অভিভাবক সংস্থা হিসাবে ঠিকমতো আচরণ করছে কিনা, বা তারা ঠিকমতো ক্রিকেটারদের যে বিধিবিধান কেউ লঙ্ঘন করছেন কিনা, বা তারা যে কমেন্টসগুলো করছেন বা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, সেটা তাদের যে আপনার কোড অফ কন্ডাক্টের মধ্যে যেটা রয়েছে সেটা আপনি ভাঙতে পারেন কিনা। অ্যাজ এ সাংবাদিক হিসাবে আমাদেরও কিন্তু অনেক কোড অফ কন্ডাক্ট রয়েছে, কিন্তু আমি সেটা ভাঙতে পারি কিনা। আমি যদি ভাঙি তাহলে আমাদের তো অনেক ক্ষেত্রে মানহানির মামলা হয়ে থাকে। কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি আসলে বুলবুল ভাইয়ের কথা যদি বলি, বিসিবি সভাপতি তিনি কিন্তু বলেছেন যে তাদের বোর্ড সভা রয়েছে 24 তারিখে, সেই জায়গায় নাজমুল হোসেনকে তারা জিজ্ঞেস করবে কেন এটা বলা হয়েছে। কিন্তু তারা কিন্তু এটাও কখনো বলেন যে ক্রিকেটাররা যে তাকে সাপোর্ট দিয়েছে বা তামিমকে, তাদের জিজ্ঞেস করার কোনো কথা কিন্তু বলে নাই। না, এটা আমি মনে করি যে টিম অপারেশনসের দায়িত্ব। আপনি টিম অপারেশনস দেখবেন যে কোন ক্রিকেটার কি বিধান ভঙ্গ করছেন। আপনি যখন একটা এনওসি নিতে চান টিম অপারেশনসের কাছে, তখন তো তার কাছ থেকে গিয়ে আপনার পরামর্শটুকু নিতে হবে, অনুমতিটুকু নিতে হয়। ঠিক একই রকমভাবে কোনো ক্রিকেটারের দুঃখিত কোনো স্ট্যাটাস অথবা কোনো একটা কথা, কোনো একটা আপনি বিষয়ে একটা মন্তব্য, কখনো সেটা আপনার বিধিবিধান ভঙ্গ করছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনি ক্রিকেট বোর্ডের টিম অপারেশনসের। তো তারা নিশ্চিতভাবে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যেই রয়েছেন। আর আমিনুল ইসলাম বুলবুলের কথা আপনি যেটা বললেন, আমি মনে করি যে আমিনুল ইসলাম বুলবুলেরকে আমার খুব সম্ভব এখন পুরো সময়টা যদি আপনি বিবেচনা করেন, তাকে দেখে আমার খুব একটা বেচারা মতো মনে হয়। কাল কিন্তু তিনি বলেছেন যে প্রতিটা দিন 6টা বলের মতো, একদিন তিনি বাউন্সার ফেস করছেন, একদিন তিনি ডট বল দিচ্ছে, 1 রান নিচ্ছে, 4 রান করছে, রাইট। এবং আপনি দেখবেন যে তিনি এমনিতে তো ইন্টারন্যাশনালি এই পুরো বিষয়টা নিয়ে যেভাবে যে প্রেশারটুকু সহ্য করছেন, এর মধ্যে তাকে আসতে হচ্ছে যে তার ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টর যারা রয়েছেন, তারা এক এক সময় এক একটা যে মন্তব্য করছেন তাতে বেফাস মন্তব্য করছেন, এবং তাকে সে কারণে ক্ষমা চাইতে হচ্ছে। তো তার মানেটা হলো যে তিনি যাদেরকে নিয়ে কাজ করছেন, আমার কাছে মনে হচ্ছে দে আর নট ক্যাপাবল। কারণটা হলো যে আপনি এই বিষয়টা যদি একবার হয়ে থাকে, তাহলে আপনি সেটা মনে নিতে পারেন যে ইটস এ মিস্টেক। কিন্তু একটা দুর্ঘটনা বা একটা ভুল যদি আপনি বারবার হতে থাকে, দ্যাট মিনস আপনি সেই ভুল থেকে শিখছেন না, এবং অথবা আপনার মধ্যে এক ধরনের অডাসিটি চলে এসেছে যে না, আমি এরকম ভাবে বলবো, আমি সর্বেসর্বা, আমি খুব ক্ষমতাবান হয়ে গেছি। অথচ সেই বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু বারবার এসে দুঃখ প্রকাশ করছেন এবং এক অর্থে ক্ষমা চাচ্ছেন। তো তার সঙ্গে যারা কাজ করছেন তাদের হয়ে তিনি কেন ক্ষমা চাইবেন? তিনি যদি মনে করে থাকেন যে তার বোর্ডের কর্মকর্তারা বা তার বোর্ডের পরিচালকরা ভুল করেছেন, তাহলে তো তাদের এসেই কিন্তু প্রকাশ্যে এটা ক্ষমা চাওয়াটা উচিত। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটটা আসলে যেভাবে মাঠের ক্রিকেট নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল, সেটা না করে আমরা অক্রিকেটীয় বিষয় নিয়ে বেশি জড়িয়ে পড়েছি। বুলবুল ভাইয়ের কথাই বলছিলাম, তিনি আসলে প্রতিটা দিন যেভাবে পার করছেন, এটা আসলে বিসিবির জন্য একটা চ্যালেঞ্জিং কিনা যে এই সময়টা পার করা? অবশ্যই চ্যালেঞ্জিং, এবং যে সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কিন্তু খুব একটা সুযোগ বাংলাদেশ। এটা কি নিরাপত্তার চেয়ে এখন মর্যাদার লড়াইটা বেশি হয়ে গেছে কিনা? আপনি দুটোকে প্রায়োরিটি দিতে হবে। আপনি শুধুমাত্র যদি নিরাপত্তার কথা চিন্তা করেন, মর্যাদাটা তাকে হারিয়ে যাবে। আবার যদি শুধু মর্যাদার কথা চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন, আপনি নেগোশিয়েট করতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন উচিতটা হবে যে শুরুর যে স্ট্যান্ড তারা নিয়েছিল, সেই স্ট্যান্ডে কিভাবে থাকা যায় সেটার জন্য লজিক খুঁজে বের করা এবং সেই লজিকে স্ট্রিক্ট থাকা। কিন্তু আপনি এখন সেখান থেকে যদি সরে এসে কোনো কারণে যদি ভারতে খেলতে চান, তার মানেটা হলো যে আপনি কিন্তু আপনার যে আগের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে আপনি স্ট্রিক্ট নন, এবং সেই সিদ্ধান্তটা আপনার ভুল ছিল, সেটা একটা বিষয় থাকবে। তবে মাস্ট ক্রিকেট বোর্ডকে মনে রাখতে হবে যে আমরা এই সমস্যার সমাধান করতে গিয়ে আইসিসিকে কোনো প্রতিপক্ষ যেন বানিয়ে না ফেলি। এখানে ভারতের সাথে আমাদের একটা জটিলতা ছিল, কিন্তু এই জটিলতায় যেন আইসিসিকে আমরা প্রতিপক্ষ বা শত্রু বানিয়ে না ফেলি। আইসিসির কাছে আমরা জাস্ট একটা যে অনুরোধ করেছি, যে চিঠি দিয়েছি, সেই চিঠিতে আমাদের যে লজিকগুলো ছিল সেই লজিকগুলো একটু এক্সপ্লেইন করা এবং বলা যে আমরা তো এর আগে ভারতে খেলতে গিয়েছিলাম, তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন কেন খেলতে যাচ্ছি না সেটার একেবারে পিন পয়েন্টেড লজিক আমি মনে করি যে যদি ক্রিকেট বোর্ড দিতে পারে, তাহলে আইসিসির কাছ থেকে এই জিনিসটার একটা সুন্দর একটা সমাধান আসবে। বাট ভেরি
এটা আমি হয়তো নিজের মনের থেকে এই জিনিসটা বলছি, কিন্তু আইসিসি এখন যেভাবে পরিচালিত হয়, আইসিসির প্রেসিডেন্টকে, যিনি কিছুদিন আগে বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন, এবং আমি যতদূর জানি যে গতকালকে খুব সম্ভবত বিসিসিআই এর সাথে তিনি একটা মিটিং করেছেন, আইসিসির হয়ে তারা একটা মিটিং এবং করেছেন। আজকেও একটা মিটিং করার কথা রয়েছে বোর্ড কর্তাদের বিসিসির সাথে। রাইট, কারণটা হলো যে তারা দুই পক্ষই আপনি যারা এই পুরো জটিলতার মধ্যে রয়েছেন সেই সব পক্ষকে নিয়ে তো আপনার সিদ্ধান্তটুকুতে আসতে হবে। তবে আইসিসি যদি এই সিদ্ধান্তটা নেয় যে বাংলাদেশের দাবিটা যদি মেনে নেয় এবং যদি ভারতের বদলে আপনি যদি এই ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারে, আইসিসির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, অনেকে হয়তো তখন ভাববে যে ভারত খুব সম্ভবত আপনি ক্রিকেট মাঠে খেলার আগেই এক অর্থে কিন্তু আপনার এই নেগোসিয়েশনে পরাজিত হয়ে গেল। কিন্তু আপনি যদি সেভাবে না দেখে পুরো জিনিসটা যদি চিন্তা করেন যে এটা একটা সমস্যার সমাধানের জন্য এর চেয়ে ভালো কোনো আর উপায় ছিল না এবং কোনো বিকল্প কোনো কিছু ছিল না, তাহলে আমি মনে করি যে বাংলাদেশও এই বিশ্বকাপে খেলতে পারবে এবং সমস্যার একটা সমাধান হয়ে যাবে। কিন্তু সেই সাথে আমি বারবার একটা কথা বিশ্বাস করি, সেটা হলো যে আপনি প্রতিবাদ অবশ্যই করবেন। আপনার যে মর্যাদা রক্ষার জন্য আপনি প্রতিবাদ যদি না করেন, তাহলে তো আপনি মর্যাদাহীন মানুষ হয়ে যাবেন, আপনাকে কেউ সম্মান করবে না। আপনি যখনই ওয়ান্স ইউ লস্ট ইউর ডিগনিটি, ইট উইল নেভার কাম ব্যাক এগেইন, এটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু আপনি টাকা ঠিকই কামাইতে পারবেন, কিন্তু এটা করতে গিয়ে আপনি কখনোই যারা এটার মধ্যে রয়েছেন, যতগুলো আপনার নেগোসিয়েশনে রয়েছেন বা ক্ষেত্র যারা রয়েছেন, যারা আলোচনার টেবিলে যারা রয়েছেন, তাদের সবার সাথে আপনি সবাইকে প্রতিপক্ষ বানিয়ে ফেলবেন না। সবাইকে প্রতিপক্ষ বানিয়ে ফেললে আপনি দুর্বল হয়ে যাবেন। কারণটা হলো যে আপনি দেখবেন যে আইসিসির যেমন এই তামিম ইকবাল যে কথাটি বলেছেন, সেটাতে আমি তাকে খুব রিয়েলিস্টিক একজন মানুষ হিসাবে বলে মনে করি। কারণ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু শুধুমাত্র আপনার ভাবাবেগ, ইমোশন এবং বর্তমান সময়টুকুকে কিন্তু আপনি যদি রেখে সিদ্ধান্ত নেন, তাহলে পরবর্তীতে আপনি হয়তো একটু সমস্যায় পড়তে পারেন। এই কারণে তামিম যেটা বলেছেন যে আমার মনে হয় তামিমের কথাটা আসলে মানে সাধারণ জনগণ থেকে অনেকেই আসলে বুঝতে পারে না যে মানে তিনি কি বোঝাতে চেয়েছেন। রাইট, তিনি যেটা বোঝাতে চেয়েছেন, যেটা আমি বললাম যে খুবই প্রাগম্যাটিক একজন লোক এবং মানে এটা খুবই আপনার রিয়েলিস্টিক একজন মানুষ। তিনি কিন্তু আপনি স্বপ্নে ভাসেন না, এমন কোনো কিছু না যে তিনি ওই একটা ভাবাবেগের মধ্যে চলছেন। আপনি আবেগকে অবশ্যই আপনার প্রায়োরিটি দিতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি মস্তিষ্ক থেকে। এই কারণে তামিম ইকবাল সেটাই বলতে চেয়েছেন যে আমরা যদি এরকমভাবে নেগোসিয়েশন না করতে পারি, তাহলে ভবিষ্যতে হয়তো দেখা যাবে যে আমরা অনেক কিছু মিস করব। তো সেই ভবিষ্যতে যাতে মিস না করি, আমরা যদি এই বিশ্বকাপটা মিসও করি, কিন্তু সামনের ভবিষ্যতে যেন আর কোনো জিনিস মিস না হয়, সেই প্ল্যানিং এর জন্যই আমি বলছি যে আপনাকে প্রতিবাদ অবশ্যই করতে হবে, নিজের দাবিটা প্রতিষ্ঠিত অবশ্যই করতে হবে, তবে সেটা অবশ্যই লজিক্যাল এবং সবাইকে প্রতিপক্ষ হিসাবে না বানিয়ে ক্রিকেট কূটনীতি হিসাবে ইউজ করে। আপনি এই সমস্যার সমাধানের জন্য শাহবাগের আন্দোলন করলে কিন্তু সফল হবেন না। তো এখন আপনাকে কিন্তু সেই আইসিসির সঙ্গে বৈঠকে বসতে হবে এবং আইসিসিকে বোঝাতে হবে। অসংখ্য ধন্যবাদ ইমাম কায়সার আপনাকে। আসলে আমরা হচ্ছে একটা মানে সহজ সমাধান আসুক এবং বাংলাদেশ বিশ্বকাপটা খেলুক। দর্শক, শেষ করছে আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।